আচ্ছা, যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের মধ্যে কেউ কেউ সায়েন্স নিয়ে পড়বে বলে মনে করছো, তো তাদের জন্য আমি বলি যে যদি সায়েন্সে ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা সায়েন্স নিয়ে পড়তে পারো। এবার সায়েন্স নিয়ে পড়ার সময় একটুখানি ভালো করে দেখবে যে কী কী সাবজেক্ট তোমরা নিতে চাও, কারণ এখন সাবজেক্টের যে কম্বিনেশন সেটা অনেক রকম হয়ে গেছে। আগেকার দিনে কী ছিল, সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটে সাবজেক্ট হচ্ছে সায়েন্সের সাবজেক্ট। কিন্তু এখন তোমরা সায়েন্স পড়ছো, তার মানে এটা ঠিক নয় যে ওই চারটে সাবজেক্ট থাকতেই হবে। এবার তোমার যদি কোনো একটা সাবজেক্ট যদি কঠিন লাগে, ফিজিক্স বা ম্যাথ এদের মধ্যে কোনো একটা সাবজেক্ট কঠিন লাগে, তুমি তার পরিবর্তে নিউট্রিশন বা জিওগ্রাফি এগুলো নিতে পারো। যে কেমিস্ট্রি পরিবর্তে জিওগ্রাফি নেওয়া যাবে। তো যারা মনে করেছো যে সায়েন্স নেবই এবং সায়েন্সের মধ্যে ফিজিক্স নেবো, তাদের জন্য চলো আমরা ক্লাস শুরু করবো আজ থেকে। ক্লাস 11 আজ থেকে শুরু করব। ছোট ছোট করে বোঝার চেষ্টা করব। প্রথম একটু অসুবিধা হবে, কারণ ক্লাস 10 থেকে 11-এ যে ফিজিক্সের যে জাম্প সেটা অনেকটা কঠিন। তো আস্তে আস্তে শুরু করবে। তোমরা বইগুলো রিডিং পড়বে ভালো করে, থরলি। বুঝতেই পারছো যে বইটা যদি কিনে থাকো, বইটা অনেক মোটা। তবে একটা সুবিধা করেছে যে 2টো সেমিস্টারে ভাগ করে দিয়েছে। আমাদের বইগুলো অনেকটা ছোট হয়েছে, পড়ার যে স্কোপটা, সিলেবাসটা ছোট হয়ে গেছে, কিন্তু সময়টা খুব অল্প এবং অনেকটা জিনিস পড়তে হয়। তাই চলো আজকে আমরা ফিজিক্সের প্রথম ক্লাস শুরু করব। অল্প ছোট করে পড়ে আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। এবার তোমরা একটা জিনিস বলে রাখি, যে বই যখন পড়ছো তখন বইয়ের মধ্যে সব জিনিস কভার করা আছে। যেগুলো আমাদের পরীক্ষায় আসে বা যেগুলো না আসে সেগুলো সমস্ত কিছু কভার করা আছে। তো বলবো যে বইগুলো একবার থরলি রিডিং পড়ো, একটু মনোযোগ সহকারে পড়বে। তো সেই বইগুলো পড়ার সময় আমি সব গোটা বইটা ধরে পড়াবো না। তার মধ্যে যেগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত এবং যেখান থেকে প্রশ্ন আসে এবং যেখান থেকে কনসেপ্টগুলো দরকার সেই জিনিসগুলোই তুলে পড়াবো। কিন্তু যদি ফিজিক্স ভালো করে বুঝতে চাও, যদি ডিপ জ্ঞান থাকতে চাও, তৈরি করতে চাও নিজের মধ্যে, তাহলে অবশ্যই বইয়ের প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে। প্রত্যেকটা লাইনের মধ্যে তুমি নতুন কিছু পাবে এবং যতবার পড়বে ততবার তুমি নতুন কিছু জানতে পারবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথম সমস্যা হয় 11-এ ফিজিক্স পড়ার, যে কোন বই কিনবো। আমাদের বাংলার যে মিডিয়াম আছে সেখানে 2টো বই হচ্ছে সব থেকে চালু। তার মধ্যে একটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই। এইটা ছায়া প্রকাশনী হচ্ছে দুয়ারি মজুমদার মাইতি। এই বইটা সব থেকে বেশি চলে, বেশিরভাগ স্টুডেন্টরা এই বইটাই পছন্দ করে। আরেকটা বই আছে, সেটা হচ্ছে সাঁতরা প্রকাশনীর বই, জানা বেড়া লেখার বই। এই বইটা খুবই ভালো। তো দুটোর মধ্যে যে কোনো একটা বই তোমরা পছন্দ করতে পারো এবং দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। দোকানে গেলে তোমরা দেখবে 2টো কি 3টে পার্ট একসঙ্গে দিচ্ছে। ক্লাস 11-এর 3টে পার্ট, বা কোনো এই জানা বেড়া যেমন 3টে পার্ট, তোমার ছায়া প্রকাশনী যেমন 2টো পার্ট। তো সেরকম তোমরা 2টো পার্ট একসঙ্গে কিনে নিতে পারো। তো প্রথম যে চ্যাপ্টারটা আছে এই 2টো বইয়ের মধ্যেই, সেই 2টো চ্যাপ্টারের মধ্যে যে সায়েন্সকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, বিজ্ঞানকে তোমাদের কাছে পরিচিত করা আছে, বিজ্ঞান কী জিনিস। সেখানে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টের কথা বলা আছে, বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী বলা আছে এবং বিজ্ঞানীরা কীভাবে কোনো জিনিসকে আবিষ্কার করেছে সেগুলো পরপর বোঝানো আছে। তো আমাদের প্রথম যে পড়ার যে ইউনিট সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, তো আমরা সেইখান থেকে শুরু করবো। চলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে শুরু করবো। প্রথম চ্যাপ্টার আমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, পরিমাপের মাত্রা। তো এখান থেকে আমরা শুরু করব। চলো প্রথমে দেখি আমরা প্রথম কী আছে। আচ্ছা, ঠিক আছে, চলো একটু কালারটা ঠিক করে নিই। বেশ, চলো আমরা প্রথমে যেটা বুঝবো সেটা হচ্ছে মানের ক্রম। মানের ক্রম মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে কী করে লিখব। আমি একটু বলি, মনে করো কোনো একটা সংখ্যা দিয়েছে এরকম 5300, মনে করো এরকম একটা সংখ্যা দিয়েছে। তো এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখব না। তো ধারণা বলছে যে এটাকে আমরা এইভাবে লিখব, n × 10⁻x হিসাবে লিখব, যেখানে n এর মান হচ্ছে 0.5 থেকে 5-এর মধ্যে। তাহলে 5300 লেখা যাবে না, তো আমাদেরকে কী লিখতে হবে, 0.5-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট অথবা সমান। তাহলে আমাকে এইটাকে এখানে লিখতে হবে 0.53 × 10⁻⁴। ঠিক আছে, তাহলে এই 5300-কে আমাকে কীভাবে লিখতে হবে, 0.53, 5.3 লিখতে পারবো না, কারণ সামনে যেটা লিখছি আমরা
সেটা 5-এর থেকে কম হতে হবে, 5-এর সমান বা 5-এর থেকে কম। 5.3 যদি লিখতাম তাহলে সেটা 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এইভাবে লিখতে পারবো, লেখা যাবে না। তাহলে যখন আমরা এইভাবে লিখবো তখন 10-এর মাথায় যেটা আসছে সেইটাকে বলা হয় মানের ক্রম। তাহলে এই সংখ্যাটার মানের ক্রম হচ্ছে 4। ঠিক আছে, বুঝতে পারলে? যেমন এইটাকে যদি আমি 4932 এইভাবে, এই সংখ্যাটাকে যদি বলে এর মানের ক্রম কত, তাহলে এইটাকে আমি কীভাবে লিখবো? এটাকে 4.9 লিখবো, 932 ইন্টু 10⁻³ লিখবো। কারণ এখানে যে n এর মানটা হচ্ছে, সেই n এর মানটা যদি 5-এর কম লিখতে হয় তাহলে 4.9 লিখতে হবে। ঠিক আছে, 4.932, 0.49 লিখলে হবে না, কারণ সেটা 0.5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে মানের ক্রম হয়ে যাবে 3। এখানে কতগুলো জিনিস লেখা আছে দেখো, যখন 8কে 8 লিখলে হবে না, কারণ 8টা 5-এর থেকে বড়। তাহলে 8কে কী লিখতে হবে? 0.8 ইন্টু 10⁻1। তার মানে এক্ষেত্রে মানের ক্রম হচ্ছে 1। 49কে কীভাবে লিখবো? 4.9, 0.49 লিখবো না, 4.9 ইন্টু 10⁻1, মানের ক্রম হচ্ছে 1। 10-এর মাথায় যেটা থাকে সেটা হচ্ছে মানের ক্রম, বুঝতে পারলে? যে কোনো সংখ্যাকে দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখো। চলো নেক্সট, নিচের সংখ্যাগুলি মানের ক্রম লেখো। তাহলে এই সংখ্যাটাকে আমি কী লিখবো? দেখো এই সংখ্যাটাকে দেখো, এই সংখ্যাটাকে আমাকে লিখতে হবে কি? 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট, 0.5-এর থেকে বড়। তাহলে এটাকে কী লিখবো? 2.571 ইন্টু 10⁻1 2 3 4 5 6 7 10⁻7। ঠিক আছে, বুঝতে পারছো? 2.5 লিখতে হবে, কারণ এখানে n এর মান সবসময় খেয়াল রাখবে, n এর মানটা কত? n এর মান হচ্ছে 0.5-এর থেকে বড়, কিন্তু 5-এর থেকে ছোট অথবা সমান। তাহলে 2.571 হতে পারে। তাহলে সেক্ষেত্রে 10-এর মাথায় 7 আসছে, তাহলে এক্ষেত্রে মানের ক্রম হচ্ছে, এই 7টা হচ্ছে মানের ক্রম। যেমন এই সংখ্যাটাতে কী লিখবো? এই সংখ্যাটাতে 5.21 লিখলে হবে না, এই সংখ্যাটা লিখবো 0.521 ইন্টু 10⁻, কোথায় আনবো? 1 2 3 4 -4। ঠিক আছে, 0.5-এর থেকে বড়, তাহলে এই ক্ষেত্রে 10-এর মাথায় কত আসছে? -4। তাহলে এই ক্ষেত্রে মানের ক্রম হবে কত? মানের ক্রম হবে -4। বুঝে গেল? তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার মানের যে ক্রম, অর্থাৎ 10-এর মাথায় কত আসতে হবে সেটা আমরা বার করতে পারি। চলো নেক্সট দেখি। এবার আসা যাক মেন জিনিস, সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ। মাত্রা যে চ্যাপ্টার আছে এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, যে বিভিন্ন রাশির মাত্রা কী করে বার করব। কিন্তু সেখানে অল্প কিছুটুকুন শেখানো হয়েছে, খুব বেশি কিছু শেখানো হয়নি। এখানে আমরা পুরো মাত্রা চ্যাপ্টারতে কেন মাত্রা বিশ্লেষণ করব, কোনো রাশির কেন মাত্রা বার করব, মাত্রার সাহায্যে আর কী কী আমরা জানতে পারি, কোনো ইকুয়েশনের মধ্যে মাত্রা কতটা গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এখানে শিখব। তাই এটাকে বলা হয় মাত্রা বিশ্লেষণ। মাত্রা কাকে বলবো? বলছে পরিমাপযোগ্য বিষয়কে রাশি বলে, তাই তো? যে রাশি, যেগুলোকে আমরা পরিমাপ করি সেগুলো হচ্ছে রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ক্ষেত্রফল, বল, ত্বরণ, যেগুলোকে পরিমাপ করি সেইগুলো হচ্ছে রাশি। পরিমাপ না করতে পারলে, যেমন আনন্দকে পরিমাপ করা যায় না, তাহলে আনন্দ কোনো রাশি নয়। কিন্তু যেগুলো আমরা কোনো কিছু দিয়ে পরিমাপ করি বা ক্যালকুলেশন করে বার করি সেইটা হচ্ছে রাশি। দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, এগুলো হচ্ছে রাশি। 9-এ পড়েছি। এবার রাশিগুলোকে কীভাবে, কত ভাগে ভাগ করা যায়? ভৌত রাশিকে প্রথমত প্রাথমিক রাশি আর লব্ধ রাশি, এই দুটো ভাগে ভাগ করা যায়। প্রাথমিক রাশি 7টা আছে, ঠিক আছে? প্রাথমিক যে রাশিগুলো অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট নয়, নির্ভর নয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টে হচ্ছে মৌলিক রাশি। এটা তোমরা 9-এ শিখেছো, কিন্তু অ্যাকচুয়ালি 7টা আছে মৌলিক রাশি, সেগুলো আমরা পরের স্লাইডে বলছি। লব্ধ রাশি কোনগুলো? এই মৌলিক রাশির সাহায্যে যে সমস্ত রাশিগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে লব্ধ রাশি। যেমন ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বল, ত্বরণ, বেগ, এগুলি সব হচ্ছে লব্ধ রাশি। তাহলে এইটা হচ্ছে ভৌত রাশির প্রাথমিক ভাগ। ভৌত রাশিকে আরেকটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ভৌত রাশিকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এই দুটো ভাগে ভাগ করা হয়। এটাও 9-এ পড়েছো। স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশিগুলোর মান আছে কিন্তু দিক নেই, তাদের বলবো স্কেলার রাশি। যেমন সময়, ভর, ঘনত্ব, এগুলোর মান আছে কিন্তু এগুলো কোনো ডিরেকশন নাই, দিক নেই। আর ভেক্টর রাশি যাদের মান এবং দিক দুটোই আছে তাদেরকে ভেক্টর রাশি বলবো, যেমন সরণ, বেগ, ত্বরণ আর বল, এগুলো। তো এইটা সম্পর্কে একটা বিশাল চ্যাপ্টার আছে, পরের চ্যাপ্টারটা এই স্কেলার আর ভেক্টর নিয়েই আছে, তো সেই চ্যাপ্টারে ভালো করে বুঝবো। এই চ্যাপ্টারে আমরা এই ভৌত রাশির এই ভাগটাকে নিয়ে বুঝবো, ঠিক আছে? তো আমি কি বলবো, আচ্ছা, ভৌত রাশির মাত্রা কাকে বলে?
ভৌত রাশির মাত্রা হচ্ছে এই যে ভৌত রাশিগুলো, এই যে লব্ধ রাশিগুলো, ভৌত রাশিগুলোর উপর কীভাবে নির্ভর করে সেটাকে লেখার যে প্রসেস বা প্রকাশ করার যে পদ্ধতি, সেইটা হচ্ছে ভৌত রাশির মাত্রা। বা মূল রাশিগুলির উপর কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশিমালার দ্বারা প্রকাশ করা হয় তাকে ভৌত রাশির মাত্রা বলে। অর্থাৎ মাত্রা দেখে বোঝা যায় যে কোনো একটা ভৌত রাশি মৌলিক যে রাশিগুলো আছে তার উপর কীভাবে ডিপেন্ড করে। ঠিক আছে, বোঝা গেছে? সংজ্ঞা তোমাদের দেবে না, শুধুমাত্র বোঝার জন্য। তাহলে মৌলিক রাশির মাত্রা কী করে বার করব? মৌলিক রাশির মাত্রা মানে মৌলিক রাশি কটা আছে বললাম? 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টি তো আছে। তার সঙ্গে আর কী আছে? প্রবাহ মাত্রা আছে, দীপন প্রাবল্য আছে, উষ্ণতা আছে, আরেকটা আছে। ঠিক আছে, দেখি এই দেখো, আমি আগে বলে দিই কী কী আছে। ভর আছে, দৈর্ঘ্য, সময়, এই 3টে তো আছেই। তার সঙ্গে কী আছে? তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আই দিয়ে লেখা হয়। তাপমাত্রা আছে, যেটাকে থিটা দিয়ে লেখা হয়। পদার্থের পরিমাণ, যাকে এন দিয়ে লেখা হয়। আর দীপন প্রাবল্য, যাকে জে দিয়ে লেখা হয়। তাহলে এই হচ্ছে 7টা আমাদের মৌলিক রাশি। কী কী বললাম? ভরকে এম দিয়ে লেখা হয়, বড় হাতের এম, কারণ ভর মানে হচ্ছে মাস। দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, ওই জন্য এল দিয়ে লেখা হয়। তাহলে যদি বলে ভরের মাত্রা কি? এম। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। সময়ের মাত্রা টি। তড়িৎ প্রবাহের মাত্রা আই দিয়ে লেখে, আবার কোনো কোনো জায়গায় এ দিয়ে লেখে। ঠিক আছে। মাত্রা থিটা। পদার্থের পরিমাণের মাত্রা এন। দীপন প্রবাহের মাত্রা হচ্ছে জে। লব্ধ রাশি কোনগুলো? ক্ষেত্রফল যেমন লব্ধ রাশি। এবার কোনো লব্ধ রাশির মাত্রা যদি বার করতে হয় তাহলে আমাদের একটা ইকুয়েশন জানতে হয়। ঠিক আছে, একটা ইকুয়েশন জানতে হয়। যেমন ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যর মাত্রাও এল, প্রস্থর মাত্রাও এল, গুণ করে এল স্কোয়ার হয়ে যায়। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্যর মাত্রা এল, প্রস্থর মাত্রা এল, উচ্চতার মাত্রাও এল, 3টি গুণ করে এল কিউ হয়ে যায়। ঘনত্ব মানে ভর বাই আয়তন। ভরের মাত্রা হচ্ছে এম, আয়তনের মাত্রা এল কিউ। তাহলে এম বাই এল কিউ মানে এম এল টু দি পাওয়ার -3। তাহলে এইভাবে আমরা কোনো একটা সমীকরণ থেকে লব্ধ রাশির মাত্রা বার করি। অর্থাৎ লব্ধ রাশিগুলো মৌলিক রাশিগুলির উপর কীভাবে নির্ভর করে, অর্থাৎ এই যে মাথার পাওয়ারগুলো কীরকম, সেইগুলো জানার যে প্রসেস বা লেখার যে পদ্ধতি, সেইটাই হচ্ছে মাত্রা। বুঝতে পারলে? বেগের মাত্রা, বেগ মানে কি? দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় নয়, সরণ বাই সময়। সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি। তাহলে এল বাই টি মানে এল টি টু দি পাওয়ার -1। অনেক সময় কনফিউশন হয় যে আমরা দৈর্ঘ্যের মাত্রাও বলছি এল, প্রস্থের মাত্রাও বলছি এল, উচ্চতার মাত্রাও এল। তার কারণ এই 3টেরই দেখবে একক সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার, মানে দৈর্ঘ্যের একক। তবে তার মাত্রা হচ্ছে সবই মাত্রাগতভাবে সবই দৈর্ঘ্য মানে এল। ঠিক আছে, ওই জন্য এখানে এল স্কোয়ার হয়েছে, এল ইন্টু এল মানে এল স্কোয়ার। আর এই যে মাত্রা বা এককগুলো যে লিখছি, এটা কিন্তু গুণ ভাগ হয়, যোগ হয় না, গুণ আর ভাগ হয়। যেমন এখানে যে মাত্রাগুলোকে দৈর্ঘ্যর মাত্রা দুটো গুণ হয়ে গেছে, তবে দৈর্ঘ্যর মাত্রাগুলো গুণ হয়, যোগ হবে না, ভাগ হয়। গুণ ভাগ হয় কিন্তু যোগ বিয়োগ হয় না। ঠিক আছে, চলো নেক্সট। এখানে আরও কিছু রাশির মাত্রা দেখেছি। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই বলের মাত্রা, এটাকে মনে রেখে দেবে। বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এটা কিন্তু মনে রেখে দেবে। আর যে কোনো মাত্রা লেখার সময় সবসময় আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব। খুব ভালো করে মনে রেখে দেবে বলের মাত্রা কি। বলের মাত্রাটা মনে থাকলে চট করে অন্য রাশির মাত্রা, অনেক রাশির মাত্রা তোমরা বার করতে পারবে। যেমন কার্যের মাত্রা, শক্তির মাত্রা, ক্ষমতার মাত্রা, এগুলো বার করতে পারবে। কতগুলো রাশির মাত্রা এখানে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। ত্বরণের মাত্রা LT -2, কার্যের মাত্রা, বলের সঙ্গে সরণ গুণ করতে হয়, তাহলে কার্যের মাত্রা পাওয়া যায়। তাহলে বলের সঙ্গে এল গুণ করতে হয়, তাহলে ml² টি টু দি পাওয়ার -2। চাপের মাত্রা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বলকে L² দিয়ে ভাগ করতে হয়, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L², তাহলে ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এরকম বল থেকে অন্যান্য রাশিগুলোর মাত্রা বার করা যায়। মাত্রা নির্ণয় করো। যদি বলা করে ক্ষমতার মাত্রা বার করতে বলেছে, তাহলে আমরা কি জানি যে ক্ষমতা সমান কার্য বাই সময়। ঠিক আছে, কার্য বাই সময়। তাহলে কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে বল ইন্টু সরণ বাই সময়। এবার দেখো বলের মাত্রা জানি ml টি টু দি পাওয়ার -2, সরণ হচ্ছে l আর সময় হচ্ছে t। তাহলে কী হবে? ml² হয়ে গেল আর টি টু দি পাওয়ার -3 হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। ঠিক আছে, এগুলো এখন ক্যালকুলেশন করছি বটে, কিন্তু একটা সময় আসবে যখন তুমি মেন্টালি ক্যালকুলেশন করতে পারবে। যখন এই ইকুয়েশনটা আস্তে আস্তে মনে পড়ে যাবে তখন নিজে নিজেই ক্যালকুলেশন করবে। কোণের কোনো মাত্রা নাই। কোণ হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ।
কোণ হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। এখন চাপ ও দূরত্ব, ব্যাসার্ধ দূরত্ব, এল আর এল, তাহলে এটা এল বাই এল হয়ে গেল, কেটে গিয়ে ও কোনো মাত্রাই থাকলো না। ঠিক আছে, মাত্রাহীন একটা রাশি কোণ। আচ্ছা, ভরবেগের মাত্রা কী হবে? ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফল। তাহলে ভরের জন্য এম হবে, আর বেগ হচ্ছে এল টি মাইনাস ওয়ান, সরণ বাই সময়। ঠিক আছে, এরকম করতে করতে দেখবে খুব দ্রুত তোমরা এই মাত্রাগুলো বার করতে পারছো। মাত্রা বার করলে একটা সুবিধা হচ্ছে তুমি তার এককগুলো বার করতে পারবে। যেমন যদি বলে ভরবেগের মাত্রা কি, এম এর মাত্রা হচ্ছে কেজি, যদি আমরা এসআই বার করি, এল এর মাত্রা হচ্ছে মিটার, আর টি এর মাত্রা হচ্ছে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এইটা হচ্ছে ভরবেগের এসআই একক। যে কোনো মাত্রা থেকে, যেমন এইটা থেকে যদি বলে যে ক্ষমতার মাত্রা কি, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3। মাত্রা জানা থাকলে একক খুব সহজে বার করা যায়। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আচ্ছা, এইটা করব পরে, আগে এইটা করি। নিচের ভৌত রাশিগুলির মাত্রা নির্ণয় করো। মহাকর্ষীয় ধ্রুবক, ক্ষমতাটা বার করলাম, ইয়ং গুণাঙ্ক। এখানে কতগুলো রাশির মাত্রা বার করতে বলেছে, এগুলো কয়েকটা আমি করে দিই, তারপরে এগুলো নিজেরা করবে। যেমন যদি বলে যে মহাকর্ষীয় ধ্রুবক কী, প্রত্যেকটা রাশির মাত্রা যদি বার করতে চাই তাহলে আমাদের একটা ইকুয়েশন দরকার হয়, সমীকরণ দরকার হয়। এলে সেই সমীকরণটার পিছনে পুরো থিওরি আছে। যেমন আমি যদি এখন বোঝাই যে বোলজম্যান ধ্রুবক এর মাত্রা কী, তাহলে বোলজম্যান ধ্রুবকের জন্য আমার একটা সমীকরণ লাগবে। এবার সেই সমীকরণটা বোঝানোর জন্য একটা গোটা চ্যাপ্টার আছে। তাহলে আমি সেই চ্যাপ্টারের কথা বলবো না, শুধুমাত্র ইকুয়েশনটা নেবো। সেই ইকুয়েশন থেকে বোলজম্যান ধ্রুবকের কী মাত্রা হয় সেটা আমরা বার করবো। যেমন মহাকর্ষীয় ধ্রুবকের জন্য যে ফর্মুলাটা লাগে সেটা হচ্ছে এফ জি a1m2 বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বার করার জন্য সূত্র। এইখান থেকে এইটা জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এফটা বল, m1m2 হচ্ছে ভর, আর আরটা হচ্ছে দূরত্ব। কী বললাম বুঝতে পারলে? তাহলে এই ইকুয়েশন থেকে আমাকে জি এর মাত্রা বার করতে হবে। কোথা থেকে আসছে, কী আসছে না আসছে এখন জানার দরকার নেই, কারণ এটা মহাকর্ষ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা শিখবো। এখানে শুধু ইকুয়েশনটা জানি, ইকুয়েশনে জেনে সেখান থেকে আমরা মাত্রা বার করবো। তাহলে জি এর মাত্রা যদি বার করতে চাই তাহলে জি সমান লিখতে পারি এফ আর স্কোয়ার বাই m1m2। ঠিক আছে, তাহলে এবার যদি মাত্রাগুলো প্রত্যেকটার মাত্রা যদি বসাই, তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এর জন্য এল হবে, তাহলে এল স্কোয়ার হবে, আর এম এর দুটো এম আছে মানে এম স্কোয়ার হয়ে যাবে। কাটাকাটি করব, কাটাকাটি করে দেখো এটা যেটা মাত্রা পাবো সেটা হচ্ছে এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এইটি হচ্ছে আমাদের জি এর মাত্রা। ঠিক আছে, এখানে একটা এম কেটে গেছে, তাহলে একটা এম নিচে আছে মানে এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউ হয়ে গেছে টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এইটাই হচ্ছে আমাদের জি এর মাত্রা। তাহলে এইভাবে ক্ষমতাটা তো এখানে বার করলাম, ক্ষমতাটা বলবো না। তারপরে কি আছে, তারপরে আছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক মানে কি? ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি, বোঝা গেল? পীড়ন মানে হচ্ছে চাপ, আর বিকৃতি হচ্ছে ডেল্টা এল বাই এল। এর ভিতরে অনেক ফিজিক্স আছে। ডেল্টা এল বাই এল মানে হচ্ছে ডেল্টা এল একটাই রাশি, ডেল্টা এল মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর এলটা হচ্ছে তার প্রাথমিক দৈর্ঘ্য। বুঝতে পারলো? পিটা হচ্ছে চাপ, পীড়নের রাশিমালাটা হচ্ছে চাপ। তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই দৈর্ঘ্য, তাহলে নিচেটার কোনো মাত্রা থাকলো না, কারণ ওপরেও দৈর্ঘ্য আছে নিচেও দৈর্ঘ্য আছে। এর মাত্রা এল বসালে এর মাত্রা এল বসাতে হবে, কেটে যাবে, তাহলে নিচের কোনো মাত্রা নেই। তাহলে ইয়ং গুণকের মাত্রা হচ্ছে চাপের মাত্রা, চাপের মাত্রা হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই তো? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 কে আমরা এল স্কোয়ার দিয়ে ভাগ করব। তার মানে কী হবে, এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্কের মাত্রা। ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ, ইকুয়েশনটা শিখে যাও, তাহলে তোমরা এখন রাশিমালাগুলো বার করতে পারবো। তারপর কি আছে, সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক সূত্র কি? সান্দ্রতাঙ্ক হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ইটা এ ভি বাই এক্স লিখি। চলো, এটা সান্দ্রতাঙ্ক জিনিসটার মানে হচ্ছে একটা তরল কতটা চ্যাটচ্যাটে, যার চ্যাটচ্যাটানি বেশি তার সান্দ্রতাঙ্ক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে দুটো তরল স্তরের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল মনে রাখো। ভিটা বেগ, এক্সটা হচ্ছে দূরত্ব।
ঠিক আছে। অ্যাকচুয়ালি কী করা হয়, যে তরলের মধ্যে বিভিন্ন স্তর কল্পনা করা হয়, একটা স্তর আর একটা স্তরের গতিকে বাধা দেয়, কতটা বাধা দেয়, অর্থাৎ এই বাধাজনিত বলটাকে এফ বলে, ইটাটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক, এইটা বলা হয় ওই তরল স্তর দুটোর স্পর্শতলের ক্ষেত্রফল, ভিটা হচ্ছে একটা স্তরের সাপেক্ষে আরেকটা স্তরের বেগ, আর এক্সটা হচ্ছে স্তর দুটোর মাঝের দূরত্ব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইকুয়েশন। এখান থেকে যদি তোমাকে ইটা বার করতে পারে তাহলে কী হবে, এফ এক্স বাই এ ভি হবে। যদি মাত্রাগুলো বসিয়ে দিই, এফের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এক্স হচ্ছে এল, এ হচ্ছে এল স্কোয়ার, আর ভি হচ্ছে এল টি -1। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এল স্কোয়ারটা তো কেটে যাচ্ছে, তাহলে কি আসছে, এম আসছে, এলটা নিচে একটা আছে, তাহলে এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -1, তাহলে এইটি হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্কের মাত্রা। ঠিক আছে, এম এল টি টু দি পাওয়ার -2, এল স্কোয়ার, এল টি -1, এল স্কোয়ার কেটে গেল, এমটা একটা পড়ে আছে, এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1, এটি হচ্ছে এটার মাত্রা। পৃষ্ঠটান মানে হচ্ছে একক দৈর্ঘ্যে বল। ঠিক আছে, একক দৈর্ঘ্যে বল, তাহলে পৃষ্ঠটানকে যদি আমরা টি দিয়ে লিখি সেটা হচ্ছে এফ বাই এল, তার মানে অ্যাকচুয়ালি এম টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এফটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তাকে আমরা এল দিয়ে ভাগ করে দিলাম মাত্রা দিয়ে। আচ্ছা, প্ল্যাঙ্কের ধ্রুবক কি? প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা সেই আইনস্টাইনের থিওরিতে পড়াবো, সেটা হচ্ছে ফোটন কণার যে শক্তি, সেইখান থেকে আছে প্ল্যাঙ্কের ধ্রুবক। একটা ফোটন কণার শক্তিকে যদি ই দিয়ে লিখি, ই সমান হচ্ছে এইচ নিউ, এখানে এইচটা যেটা আছে সেটা বিজ্ঞানী প্ল্যাঙ্কের আবিষ্কার, এই এইচটাকেই বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এইচের যদি মাত্রা বার করতে পারি সেটা হচ্ছে ই বাই নিউ। ঠিক আছে, ই মানে শক্তি, শক্তি মানে হচ্ছে বল ইন্টু সরণ, কার্য আর শক্তি সেম জিনিস। তাহলে ই এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, বলকে এল দিয়ে গুণ করলাম, আর নিউ এর মাত্রা, নিউ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার -1। তাহলে এইচের যে মাত্রা হবে সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, তাহলে এইটি হচ্ছে এইচের মাত্রা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, বোলজম্যান ধ্রুবকটাও বলে দিই। বোলজম্যান ধ্রুবকটা কী করে পাবো? বোলজম্যান ধ্রুবক হচ্ছে যে কোনো অণু তারা তো কাঁপে, এবং এই সে কম্পনের, তার যে কম্পনের জন্য যে শক্তি সেটা তার উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, মানে মনে করো একটা তামার এই পেনটা নিয়েছি, পেনের ভেতরের যে কণাগুলো আছে তারা কিন্তু স্থির নেই, তারা অনবরত কাঁপছে। এই কম্পনের দরুন তার মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হচ্ছে, এই গতিশক্তিটা উষ্ণতার উপর নির্ভর করে, যত এটাকে গরম করব তত এর শক্তি বাড়বে, এটাও আমরা পড়ব। এবং সেই শক্তির পরিমাণ হাফ কেটি বলে ধরে রাখো এখন। ঠিক আছে, শক্তির পরিমাণ একটা স্বাধীনতার মাত্রা বলে একটা জিনিস আছে, সেইখানে হাফ কেটি বলে লেখা হয়। এখানে কেটা হচ্ছে তোমার বোলজম্যান ধ্রুবক। তাহলে যদি কে সমান লিখি তাহলে 2E বাই টি হবে। যদি মাত্রা বসাই, এটা হচ্ছে শক্তির মাত্রা এক্ষুনি লিখলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এই টিটা হচ্ছে উষ্ণতা, নিচের টিটা। ঠিক আছে, এই টিটা উষ্ণতা, তাহলে উষ্ণতা মাত্রা হচ্ছে থিটা। 7টা প্রাথমিক রাশি বলেছিলাম, তার মধ্যে উষ্ণতা ছিল, তার মানে কি মাত্রা হয়ে গেল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1, তাহলে এইটাই হচ্ছে আমাদের বোলজম্যান ধ্রুবকের মাত্রা। তাপ পরিবাহিতাঙ্ক তোমরা 10-এ পড়েছো, যারা মাধ্যমিক এবছর মাধ্যমিক দিয়েছো তারা তাপ পরিবাহিতাঙ্কর এককটা পেয়েছিলে, লিখে দেওয়া ছিল, যে এককটা লেখা ছিল যেটা কোন ভৌত রাশির একক। তো তোমরা যদি একটু 10-এর বইটা বার করো, বা তোমাদের 11-এর বইয়ের মধ্যেও আছে, তাপ পরিবাহিতাঙ্ক মাত্রা বার করতে পারবে। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর কোনো মাত্রা নেই। আমরা জানি এই জুলের সূত্র ডব্লু সমান জেইচ বলে একটা সূত্র আছে, যেখানে জে সমান হচ্ছে ডব্লু বাই এইচ। ওপরেরটাও শক্তি, নিচেরটাও শক্তি। ওপরটা অ্যাকচুয়ালি কার্য, আর এইচটা হচ্ছে শক্তি। কার্য আর শক্তির মাত্রা সেম, তাহলে জি এর কোনো মাত্রা নেই। যখন কোনো রাশির মাত্রা থাকবে না, তখন আমরা তাকে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 করে লিখব। ঠিক আছে, চলো আরেকটু এগোই। এখানে আরেকটু কিছু রাশি আছে যাদের মাত্রা বার করতে বলেছে, যেমন আধানের আগে প্রথমে লিখি এই প্রবাহ মাত্রা কিন্তু একটা প্রাথমিক রাশি।
দেখবে আই বা এ দিয়ে লেখা যায়, আমি প্রথমে বলেছিলাম। তাহলে এটাকে আই দিয়ে লিখি, এখানে আই দিয়ে লিখি। এবার আধান মানে কি? আধান মানে হচ্ছে প্রবাহ মাত্রা, মানে হচ্ছে আধান বাই সময়। ঠিক আছে, দেখো আই সমান হচ্ছে কিউ বাই টি, এটা তোমরা পড়েছো নিশ্চয়, তড়িৎ প্রবাহী তড়িৎ যে চ্যাপ্টারটা ছিল। তাহলে আধান সমান হচ্ছে আই ইন্টু টি, তাহলে আই বড়হাতের টি। ঠিক আছে, তাহলে আধানের যে মাত্রা সেটা হচ্ছে আই ইন্টু টি। আচ্ছা বিভব কি হবে? বিভব হচ্ছে ডব্লু বাই কিউ, এটা হচ্ছে রাশিমালা। অর্থাৎ একক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে গেলে যে কার্য করতে হয় তাকেই বলা হয় বিভব। অর্থাৎ কৃতকার্যকে আধান দিয়ে ভাগ করলে আমরা বিভব পাই। ঠিক আছে, তাহলে কৃতকার্যর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, তাকে আধানের মাত্রা দিয়ে ভাগ করলাম, আইটি দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে কী পাবো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এইটি হচ্ছে আমাদের বিভবের মাত্রা। ঠিক আছে, রোধের মাত্রা কী হবে? রোধ ওহমের সূত্র পড়েছ, ভি সমান আই আর, তাহলে আর সমান ভি বাই আই, তাহলে আর সমান হচ্ছে ভি বাই আই। ঠিক আছে, তাহলে বিভবকে আমাকে কী করতে হবে? কারেন্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে বিভবের আমরা এটা পেয়ে গেছি, তাকে আবার আই দিয়ে ভাগ করব। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এইটি হচ্ছে আমাদের রোধের মাত্রা, খুব সহজে বার করতে পারলাম। ধারকত্ব নতুন একটা জিনিস। ধারকত্ব মানে হচ্ছে আধান ধরে রাখার ক্ষমতা। তাহলে ধারকত্বকে সি দিয়ে লেখা হয়, সি হচ্ছে কিউ বাই ভি। ঠিক আছে, ধারকত্ব মানে হচ্ছে আধান ধরে রাখার ক্ষমতা। অর্থাৎ 1 ভোল্ট বিভব দিলে কোনো একটা পরিবাহী যে পরিমাণ আধান স্টোর করতে পারে তাকে তার ধারকত্ব বলে। অর্থাৎ ধারকত্ব মানে হচ্ছে কিউ বাই ভি। এর কিউ মানে পেয়েছি আইটি, আর ভি মানে আমরা এখানে পেয়েছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। অর্থাৎ যদি এটাকে গুছিয়ে লিখি তাহলে এম টু দি পাওয়ার মাইনাস 1, এল টু দি পাওয়ার মাইনাস 2, আচ্ছা টি টু দি পাওয়ার 4, ঠিক আছে, আর আয়ের স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ধারকত্বের মাত্রা। যদি কোথাও ভুল থাকে তোমরা কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা ক্যালকুলেশন করতে ভুল হয়ে গেল, কারণ আমি যখন করি তখন খুব ফাস্ট করি, এবং সেক্ষেত্রে তোমরা ওখানে ও প্রান্তে বসে থেকে খুব ইজিলি ধরতে পারবে যে স্যার এই জায়গাটা করতে গিয়ে কোথাও একটা ভুল ধরেছে, দিয়ে সেইখানটা হয়তো ভুল করে দিয়েছে। ঠিক আছে, হতেই পারে, এবং ন্যাচারাল ব্যাপার। তো এবার একটু অন্য টপিকে ঢুকি। টপিকটা হচ্ছে এরকম যে যদি আমাদের প্রাথমিক রাশি জানি 7টা, ওই দৈর্ঘ্য ভর সময়, ভর দৈর্ঘ্য সময়, এর সঙ্গে প্রবাহমাত্রা দীপন প্রাবল্য, তারপরে মোলের পরিমাণ, উষ্ণতা, এই 7টা ছিল। তো এগুলো যদি চেঞ্জ হয়, যদি আমাকে বলে যে বেগ সময় আর বলকে প্রাথমিক যদি ধরা হয় তাহলে ভরের মাত্রা কী হবে বার করব। তো সেক্ষেত্রে আমরা যে 3টে রাশিকে বলে দিয়েছে তার মাত্রাগুলো লিখব। যেমন বেগের মাত্রা কি? এল টি মাইনাস 1, সময়ের মাত্রা তো টি, আর বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। আমাকে জানতে চাইছে ভরের মাত্রা, তাহলে ভরটা কোথায় আছে? এইখানে আছে। তাহলে কী লিখবো? এম সমান এফ বাই এল টি মাইনাস 2। ঠিক আছে, এখন এলটা কোথায় আছে? ভি এর মধ্যে আছে। তাহলে এবার এটাকে এমনভাবে গুছিয়ে লিখবো যাতে এখান থেকে ভি পাওয়া যায় এবং এলটা বাদ চলে যায়। তাহলে আমি কী লিখবো? এফ বাই এল টি মাইনাস 1 ইন্টু টি মাইনাস 1। অর্থাৎ এফ বাই এল টি মাইনাস 1 হচ্ছে ভি, টি টু দি পাওয়ার মাইনাস 1 মানে টিটা উপরে চলে গেল। তাহলে এম এর মাত্রা কী হয়ে গেল? এফ টি ভি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এইটি হচ্ছে এম এর মাত্রা। তাহলে বুঝতে পারছি যে শুধুমাত্র যে রাশিগুলো আমরা প্রাথমিক রাশি ধরেছি তাহলে সেগুলো প্রাথমিক রাশি না ধরলেও হবে, অন্যান্য রাশিগুলোকেও আমরা প্রাথমিক রাশি ধরতে পারি। সেক্ষেত্রে কী হবে সেগুলো আমাকে এইভাবে ইকুয়েশনের সাহায্যে বার করতে হবে। আরেকটু করি, যদি ঘনত্ব, ত্বরণ ও কম্পাঙ্ক প্রাথমিক রাশি ধরা হয় তাহলে বলের মাত্রা কী হবে বার করব। ঠিক আছে, তো চলো। তো ঘনত্ব মানে মনে করো বড় হাতের ডি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ঠিক আছে, প্রথমে যেগুলো বলে দিয়েছে তার মাত্রাগুলো লিখব। তারপরে ত্বরণকে আমরা বড় হাতের এ দিয়ে লিখলাম, বড় হচ্ছে এল টি মাইনাস 2
আর কম্পাঙ্ককে আমরা নিউ দিয়ে লিখলাম, সেটা হচ্ছে t⁻⁻1। তো আমাকে বার করতে হবে কি বলের মাত্রা, তাহলে বল সমান হচ্ছে ml t⁻²। তাহলে এই বলকে আমাকে এদের সাহায্যে লিখতে হবে। তাহলে প্রথমে কোনটা নেবো, প্রথমে দেখবো যে কোনটা একটার মধ্যেই আছে, একমাত্র এমটা শুধু ডি এর মধ্যেই আছে। তাহলে আগে এমটাকে সরাবো। কী করে সরাবো, আমি এখানে ml3টা লিখবো, l⁻³ লিখবো, ঠিক আছে, কিন্তু আমার এল আছে, ওই জন্য l⁴ লিখতে হবে t⁻²। ঠিক আছে, এখানে ওই ডিটা আনার জন্য আমি এটাকে এখান থেকে লিখবো এইভাবে। তাহলে এটা তো ডি চলে এলো। ঠিক আছে, এবার বাদ বাকি দুটো পড়ে আছে, দুটোর মধ্যে এল আছে শুধুমাত্র এ এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই এলটাকে আমি এ দিয়ে তাড়াবো। তাহলে আমাকে কি লিখতে হবে, l⁴টাকে তাড়াতে চাইছি, l⁴ তাড়াতে গেলে t⁻⁻8 নিয়ে আসতে হবে, কিন্তু আছে কত t⁻², তাহলে আমাকে t⁻6টা আবার গুণ করতে হবে, তাহলে t⁻² আসবে। বুঝে গেল? তাহলে l⁴টাকে তাড়াতে গেলে আমাকে এইখানে ই এর মতন আসে এরকম ব্যবস্থা করতে হবে। তাহলে l⁴ এর জন্য t⁻⁻8 আনতে হবে। তাহলে এটি কী হয়ে গেল, dA⁴ t⁻6। ঠিক আছে, এবার টিটাকে তাড়াবো, তাড়াবো মানে টি মানে হচ্ছে, দেখো এখান থেকে যদি লিখি তাহলে ν⁻⁻1। তাহলে এখানে কি লিখবো, dA⁴ ν⁻⁻6। তাহলে এইটি হচ্ছে আমাদের এফের মাত্রা। বুঝতে পারছি? এইভাবে আস্তে আস্তে তাড়িয়ে আমরা মাত্রাটাকে বার করব। ঠিক আছে, তো প্রথম দিনের ক্লাস আমাদের এতদূর পর্যন্তই। তোমরা এগুলো আমরা পরের দিন শিখবো। প্রথম দিন এতটাই শিখলাম। তোমাদের যে বই আছে সেই বইয়ে দেখবে যে কোন কোন রাশির কিছু রাশি দিয়ে দিয়েছে এবং বলেছে যে তাদের মাত্রা নির্ণয় করো। তো তোমরা এই মাত্রা নির্ণয়গুলো খুব ভালো করে শিখবে। একটা জিনিস আমি এখানে বাদ গেছে, এই জিনিসটা, যে সেটা হচ্ছে এই মাত্রা থেকে আমি কি করে চিনব যে ওটা কোন রাশির মাত্রা। যেমন এখানে ml² t⁻² বলেছে কোন রাশির মাত্রা, বলটাকে খোঁজো তাহলেই হয়ে যাবে। ml t⁻² মানে বলের সঙ্গে এল গুণ করা আছে, তাহলে বলের সঙ্গে সরণ গুণ করা আছে, তাহলে এটা কার্যের মাত্রা। ঠিক আছে, তাহলে এটা তুমি কিভাবে, তোমার এই ইনটিউশনটা কীভাবে জাগবে, তুমি যত মাত্রা নিয়ে ক্যালকুলেশন করবে, অর্থাৎ রাশির মাত্রাগুলো যত বার করতে শিখবে, তখন দেখবে খুব চট করে তোমার মাথায় চলে আসছে। তো এই প্রত্যেকটা রাশির মাত্রা কি তোমরা নিজে করে আমার যে কমেন্ট আছে কমেন্ট বক্সে লিখবে, স্যার একেরটার মাত্রা এই, দুইয়েরটার মাত্রা এই, একেরটা তো করেই দিলাম, 2, 3, 4, 5 এই রাশিগুলোর মাত্রা কি, তোমরা এই মাত্রাগুলো কোন রাশির সেগুলো তোমরা লেখার চেষ্টা করবে। এটা তোমাদের কাজ, হোম টাস্ক। ঠিক আছে।